2024 সালের জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে সকল সমীকরণ বদলে দেয়। 2024 সালের জুলাই গণজাগরণের। প্রিয় শ্রোতা, আমি মোহাম্মদ জসি কিবরিয়া বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্র থেকে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান রক্তাক্ত জুলাইয়ের দিনলিপিতে স্বাগত জানাচ্ছি। শুরুতেই শ্রদ্ধা জানাই সেই সকল শহীদদের যারা জুলাই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে প্রাণ দিয়েছেন। শুরুতেই জুলাই আগস্ট আন্দোলনে আজ কি ঘটেছিল জেনে নেব আজকের জুলাই আন্দোলনের দিনলিপিতে। 8 জুলাই সোমবার। জুলাই বিপ্লব বা কোটা সংস্কার আন্দোলনে 8 জুলাই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন বাংলা ব্লকেডের তৃতীয় দিন পালন করে শিক্ষার্থীরা এদিন ঢাকার 11টি জায়গায় অবরোধ কর্মসূচি পালন করে। 9টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি, 6টি মহাসড়ক সহ 3টি স্পটে রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। এদিন তারা আবারও সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধু সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাশের দাবি জানায়। কোটা বৈষম্যের বিরুদ্ধে স্থায়ী সমাধানের দাবিতে এই দিনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে 65 সদস্যের সমন্বয়ক টিম গঠিত হয়। সমন্বয়ক কমিটির সদস্য নাহিদ ইসলাম এদিন জানান, 4 দফা দাবির পরিবর্তে 1 দফা দাবি তারা জানাচ্ছেন। তিনি বলেন, সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধু সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাশ করতে হবে। নাহিদ এ সময় আরও বলেন, আমরা আমাদের 1 দফা দাবি জানিয়ে দিয়েছি, সেখানে আদালতের কোনো এখতিয়ার নেই। এটা করার দায়িত্ব কেবল নির্বাহী বিভাগ ও সরকারই ঠিক করতে পারে এই আন্দোলনের গতিপথ কি হবে। এদিন রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, বরিশাল সহ সারা দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয় এবং শিক্ষার্থীরা সারা দিনই বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবরোধ করে তাদের আন্দোলনের কর্মসূচি চালিয়ে যায়। এই ছিল 8 জুলাইয়ের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি। এতক্ষণ শুনলেন জুলাই আন্দোলনের দিনলিপি। ধন্যবাদ, সাথে থাকুন। ইতিহাস বলছে বাংলাদেশের মানুষ বারবার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। পাকিস্তানি শাসন হোক, সামরিক স্বৈরতন্ত্র হোক কিংবা আধুনিক রাজনৈতিক কর্তৃত্ববাদ, বাংলাদেশের জনগণ কখনোই ন্যায়ের প্রশ্নে পিছপা হয়নি, ভবিষ্যতে হবে না। প্রিয় শ্রোতা, আমি মোহাম্মদ জসি কিবরিয়া বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্র থেকে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি বিশেষ অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কিছু ঐতিহাসিক বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখারুল আলম মাসুদ, প্রফেসর, আরবি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে উপস্থিত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং প্রিয় শ্রোতাদেরকেও ধন্যবাদ। স্যার, শুরুতেই আমরা যেহেতু বলছি যে আমরা আজকের যে আলোচনা করব সেটা হলো স্বৈরাচারের অবসানে দেশের জনগণের স্বস্তি। আমরা কিন্তু আজ স্বস্তি নিয়ে কথা বলবো। স্যার, প্রথমে আপনার কাছে জানতে চাই, জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর হয়ে গেছে অলরেডি। এই জুলাই মাস চলে এসেছে। আদৌ কি আমরা দেশের জনগণ স্বস্তি পেয়েছি? ধন্যবাদ। আপনার মাধ্যমে আমাদের প্রিয় শ্রোতাদেরকেও অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করছি, আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি। ঠিকই বলেছেন, যথার্থ বলেছেন যে 1 বছর প্রায় হয়ে গেল, আমাদের জুলাই বিপ্লবের 1 বছর হয়ে গেল। স্বস্তির যে বিষয়টা বলছেন, অবশ্যই বিশেষভাবে বলা যায় যে শুধু স্বস্তি এটা বললে ঠিক হবে না, যে এক ধরনের মুক্তি আমাদের সাধন হয়েছিল। কারণ হলো যে আপনি স্বৈরাচার বলছেন, আসলে এটা কিন্তু স্বৈরাচার ছিল না। আমরা স্বৈরাচার দেখেছি, আমাদের পূর্বের প্রজন্ম দেখেছে স্বৈরাচার। আইয়ুব খানের নাম শোনা যায়, স্বৈরাচার এরশাদের কথা শোনা যায়, কিন্তু এই যে সর্বব্যাপী একটা ফ্যাসিবাদ, যেটা মুসলিনির মতো ফ্যাসিস্টদের সাথে ছাড়া তুলনীয়, 15 বছরের একদম সর্বব্যাপী কর্তৃত্ববাদ, আপনি বিরুদ্ধে গেলেই আপনাকে গুম খুনের শিকার হতে হয়েছে, আপনাকে সরাসরি আপনাকে একদম বুকে গুলি করছে, একটা মিছিল করার একটা কথা বলা যাচ্ছে না, বাক স্বাধীনতা একদম কেড়ে নেওয়া হয়েছে। সুতরাং যে এই যে একটা সর্বব্যাপী কর্তৃত্ববাদ, এটা শুধু স্বৈর শাসন নয়, আপনাকে একদম টপ টু বটম তারা এমন করে জনগণকে আবদ্ধ করে ফেলেছিল, একদম শৃঙ্খলাবদ্ধ করেছিল। সেখান থেকে একটা স্বস্তি তো অবশ্যই, একটা মুক্তি, যে কোনো মুক্তি আপনার একটা স্বস্তি অবশ্যই। সুতরাং সেই হিসেবে আমরা গত 1 বছরের যদি একটা আমি ব্যক্তিগতভাবেই বলি আমার, যে আমি মনে যে ধরনের স্বস্তি, একটা স্বস্তি কি, যে অন্তপক্ষে আমি অন্যায় নিপীড়নের শিকার হব না, এইরকম একটা স্বস্তি নিয়ে আমি চলাফেরা করি। স্যার, কিছুক্ষণ আগে দেখলাম যে গত
রেকর্ড রেমিটেন্সের রেকর্ড ছাড়িয়ে গেছে 30.32 বিলিয়ন যে রেমিটেন্সের যে এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। সেক্ষেত্রে এটা কিন্তু অনেক বড় আমাদের পাওয়া বা স্বস্তির বিষয়। সেক্ষেত্রে আরও বেশ কিছু বিষয় আমরা দেখেছি স্যার, জুলাই পূর্ববর্তী অবস্থায় মানবাধিকার লঙ্ঘনের যে বিষয়গুলো, এটা নিয়ে যদি একটু জানাতেন যে আমরা মানবাধিকারের বিষয়গুলো থেকে কতটা স্বস্তি পেয়েছি। আপনি যথার্থ একটা পয়েন্ট চিহ্নিত করেছেন। আমাদের গত জুলাইয়ের এই কেন্দ্রিক যে জাতিসংঘের যে রিপোর্টটা, তাদের একটা তদন্ত কমিটি, তারা বিশেষভাবে এই জিনিসটাকে তারা চিহ্নিত করেছিল যে মানবাধিকার লঙ্ঘন, এটা যে একটা আধুনিক সভ্য সমাজে এই ধরনের মানবাধিকারহীন অবস্থায় একটা রাষ্ট্র চলতে পারে, যারা গণতন্ত্রের নাম করে ভেঙে খাচ্ছে, তারা কল্যাণ রাষ্ট্র, এগুলো তো নয়। মানবাধিকার বলতে কিছু ছিল না এখানে। মানুষ তো মানুষ, আপনার মানে নিপীড়নের সর্বোচ্চ সীমা, এমনকি আপনি আমরা যেটাকে বলি শিক্ষিত সমাজের বিচারণ ক্ষেত্র, বিশ্ববিদ্যালয়গুলো, আপনারা দেখেছেন যে সেখানে কিভাবে আপনার সহপাঠীকে একদম পিটিয়ে মারা হচ্ছে। একটা ফেসবুক স্ট্যাটাসের জন্য বুয়েটের মতো একটা জায়গায় সারা রাত ধরে পিটিয়ে একজন ছাত্রকে হত্যা করা হয়েছে এবং তাদেরকে শেল্টার দেওয়া হয়েছে রাজনৈতিকভাবে। এবং রাষ্ট্রের প্রধান নির্বাহী তিনি গুম খুনের জন্য তিনি প্রকাশ্যে উস্কানি দিতেন, গুম খুনের শিকার হওয়া মানুষের জন্য তিনি আবার ব্যঙ্গ করে কথা বলতেন। তো এই বিষয়গুলোতে দেখা যাচ্ছে। আর মানবাধিকারের আপনি যদি সুস্পষ্ট পরিসংখ্যান, জাতিসংঘের রিপোর্ট ছাড়াও বাংলাদেশের পত্রপত্রিকাতেও ছাপা হয়েছে, আপনি এই যে গুম করা মানুষগুলো, যাদেরকে কিছুকে আয়না ঘরে পাওয়া গেছে, আপনি কি দেখেছেন কি ধরনের কখনোই আর ফেরতই পাবো, আর যারা বেঁচে ফিরেছেন তারা যে কি ধরনের নিপীড়নের শিকার হয়েছেন। আপনি দেখেছেন যে একজন রাজনৈতিক নেতা, তিনি একটা 5 স্টার হোটেলের লবিতে সর্বশেষ দেখে, তারপরে গেলেন, তার ফ্যামিলিকে নিয়ে নাটক করতে দেখেছি আমরা। কিন্তু আমরা ওই পতনের পরেই জানলাম যে তাৎক্ষণিকভাবে তাকে হত্যা করে লাশ যমুনা নদীতে ভেসে দেওয়া হয়েছে। এবং এইটা দেখেন, অথচ নাটক করা হয়েছে, তিনি বেঁচে আছেন, অনেক রকমের। তো মানবাধিকারের যে চূড়ান্ত একটা লঙ্ঘন আমরা দেখেছি এই ধরনের, মানে আমাদের নিকট মানে ইতিহাসে, হ্যাঁ, আমরা এর কোনো নজির সারা পৃথিবীতে আমরা পাই না। একদমই যথার্থই বলেছেন স্যার। শুধু মানবাধিকার নয়, আমরা যদি দ্রব্যমূল্যের বিষয়গুলো দেখি, কিভাবে নিয়ন্ত্রণ করা হতো, সিন্ডিকেট করা হতো, এক্ষেত্রে বাংলাদেশের মানুষ অনেক বড় স্বস্তি পেয়েছে। আপনি হয়তো আমার সঙ্গে সহমত প্রকাশ করবেন। রমজান চলে গেল, এরপরে আমরা এখন যদি দেখি আম যে বাজার দর চলছে, আমরা কিন্তু আমাদের গত কয়েক দশকের কথা যদি আমরা চিন্তা করি, আম কিন্তু বাংলাদেশের মানুষ বা রাজশাহী এই অঞ্চলের মানুষ এত কম দামে কখনোই পায়নি। এটা নিয়ে যদি স্যার একটু বলতেন যে দ্রব্যমূল্যের বিষয়টা নিয়ে। যথার্থ বললেন। মানে এই যে স্বস্তির যে বিষয়টা বলছিলেন, এটা একটা একটা করে যদি আমরা সেক্টর চিন্তা করি, প্রতিটা ক্ষেত্রে স্বস্তি। আসলে হচ্ছে কি যে কিছুটা হলেও যদি আপনি মানে সুশাসন প্রতিষ্ঠা করতে পারেন, এগুলো সব কিছু কিন্তু নিয়ন্ত্রণে চলে আসে। এই আপনি যথার্থ বললেন যে আমের যে একটা বিষয়টা, যে এখানে এই যে সিন্ডিকেট, মধ্যস্বত্বভোগী গোষ্ঠী, এরা বেশি সুবিধা করতে পারেনি, হয়তো আরো মানে সুনিয়ন্ত্রিত ইয়ের মাধ্যমে, অথবা দেখেন এর আগে যে জিনিসটা দেখা গেছে যে নির্দিষ্ট সময়ের আগে বাজারজাতকরণ, উচ্চ মূল্য নিয়ে যাওয়া, এগুলো সমস্ত স্টক করে রাখা কিছুটা নিয়ন্ত্রণ করা গেছে বলে এটা একটা চিহ্নিত করলেন আপনি। দ্রব্যমূল্যের যে বিষয়টা, যে আমরা মানে বলি না যে চূড়ান্ত স্বস্তি, কিন্তু দেখা যাচ্ছে কি যে কোনো একটা যদি বাড়ে তো আরেকটা কোনোটা কমে একটা সামঞ্জস্য থাকে। একটা সবজির দাম বাড়লো, এটা কেন বাড়ছে, এটার একটা মানে জবাবদিহিতার যে একটা ব্যাপার, এগুলো এখনো অব্যাহত রাখতে হবে। কিন্তু দেখেন এই যে এখন বাজারেও যদি ধরেন এই যে মুরগি বা ডিমের দাম এবং সবজির দামের এক ধরনের ভারসাম্য তৈরি হয়েছে। তো এটা আরো নিয়ন্ত্রণে আরো ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যায়, কিন্তু এক ধরনের স্বস্তি সমাজে আসে, এক ধরনের স্বস্তি। এটা সর্বক্ষেত্রে আমি আরো সুনির্দিষ্টভাবে শিক্ষা ক্ষেত্রে যে অরাজকতা ছিল, এগুলোতে আমরা স্বস্তি বর্তমান যে পরিবর্তনের পরে, মানে দেখা যাচ্ছে একটা কর্তৃত্ববাদ মুক্ত অবস্থায় থাকলে সর্বমহলের অংশগ্রহণ, সবার পরামর্শ ভিত্তিক একটা কাজ করলে তার একটা সুফল সমাজে আসে। সেক্ষেত্রে সমাজের সাথে সাথে দেশের উন্নতিটাও আমরা চোখে পড়ে একদমই। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা স্যার, আমরা এখন গণমাধ্যমে কথা বলছি, আপনি যেভাবে স্বাধীনভাবে কথা বলছেন, গত আমলগুলোতে আমরা কিন্তু কখনোই দেখিনি যে স্বাধীনভাবে কথা বলা, যেটা বাক স্বাধীনতার যে বিষয়টা রয়েছে, আমাদের গণমাধ্যমগুলোকে, সংবাদ মাধ্যমগুলোকে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় একটা বেড়াজালে বেঁধে রেখেছিল। এই ক্ষেত্রে যদি স্যার আপনি খুব ছোট করে একটু বলতেন, আমাদের হাতে খুব সময় কম আছে। ধন্যবাদ। একদম যথার্থ
কথা তো বলছেন যে একটা রাষ্ট্রের একদম মানে নির্দেশনার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা, এই যে আমরা একদম মনের কথাটা বলতে পারছি, এটা কিন্তু ছিল না। কত ধরনের আইন সেখানে করে মানে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয়েছে। আপনারা জানেন যে বাকশাল কায়েম হয়েছিল এর আগে আইন করে 74 সালে, কিন্তু এইবারে যেটা করা হলো যে কোনো আইন না করেও মানে একদম আপনার আষ্টে পৃষ্ঠে বেঁধে এক ধরনের হুমকি ধমকি, মানে তথ্যমন্ত্রী, তথাকথিত তথ্যমন্ত্রীর যে ধরনের নিয়ন্ত্রণ, যে ধরনের হুমকির কথা আমরা শুনছি গণমাধ্যমে। আপনি দেখেছেন গণমাধ্যম কর্মী একটা অনুসন্ধানী রিপোর্ট করার জন্য সাগর রুনির কি অবস্থা হয়েছে, কতবার গুম করে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে। সুতরাং গণমাধ্যমে যে কথা বলার কোনো টক শোতে বর্তমান আইন যে উপদেষ্টা তিনি নিজে বলেছেন যে টক শো চলা অবস্থায় তাকে হুমকি দেওয়া হয়েছে যে আপনি কি এখান থেকে বেরোবেন না, এরকম কি মনে করেন? তো দেখেন একটা মানুষ কথা বলতে যাবেন তাকে কত ধরনের নিপীড়ন করা হচ্ছে। আর এর বাইরে তো আইসিটি আইন, এ আইন, নানা আইনে নানা চেতনায় আঘাতের নাম করে অনেক রকমের কালাকানুন করা হয়েছে। তো সেগুলো এইটা একটা বড় স্বস্তি সমাজে আমরা পেয়েছি। একদমই তাই স্যার। আমরা চাই শুধু বাকস্বাধীনতা বা গুম খুন থেকে রক্ষা নয়, বাংলাদেশের প্রত্যেকটা সেকশনে আমরা যেন উন্নতি লাভ করতে পারি এবং আমরা স্বস্তিতে থাকতে পারি। দেশের মানুষ যেন আর ভয় না পায়, কোনো মা যেন ভয় না পায় যে আমার সন্তান বাসা থেকে বের হলে যেন ফিরবে কিনা, এই ভয়টা যেন না থাকে। আর যেন কোনো আবু সাইদ আমাদের দেখতে না হয়, আর কোনো আবরার আমাদেরকে যেন দেখতে না হয়, মুগ্ধ যেন আমাদের সামনে না আসে, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। সম্মানিত শ্রোতা, বাংলাদেশ একটি সংগ্রামী জাতি। এই জাতি পাকিস্তানি শোষণ, সামরিক স্বৈরতন্ত্র, আধুনিক রাজনৈতিক কর্তৃত্ববাদ কোনো কিছুর পরোয়া করেনি, সবকিছুর বিরুদ্ধেই বারবার জয়ী হয়েছে। সময়ের সকল সমীকরণ বদলে দিয়েছে জুলাই 2024 গণজাগরণ। যদি সত্যি একটি গণতান্ত্রিক পুনর্জাগরণ হয় তবে এটিকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব, কারণ শাসকের পতন নয়, জনগণের জাগরণই ইতিহাস। স্যার, আপনি হয়তো একমত হবেন। আজকে আপনার কথায় অনেক ভালো লাগলো, আর আবারও শ্রদ্ধা জানাই সে সমস্ত শহীদদের যারা জুলাই গণ আন্দোলনে নিহত হয়েছেন, যে সমস্ত শহীদ আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই এবং আশা ব্যক্ত করব যে খুব দ্রুত তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসুক। গণতন্ত্রের শক্তি জনগণের ঐক্য, আর এই ঐক্যই প্রতিটি স্বৈরাচারের পরিণতি নির্ধারণ করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। শ্রোতা বন্ধু, বাংলাদেশ বেতারের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।